প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই দ্বিতীয় ক্লাসটাতে আমরা এই অধ্যায়ের সমস্ত সিকিউ 2024 সালে মোট 9টা বোর্ডে 11টা সৃজনশীল আসছে, এই 11টা সৃজনশীল সলভ করে দিব। তো যারা এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা অর্থাৎ বেসিকের উপরে যে ক্লাসটা 11.1 থেকে 11.4 পর্যন্ত যত ধরনের বেসিক আছে সবগুলো নিয়ে কিন্তু প্রথম ক্লাসটাতে আলোচনা করা আছে। তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথমে আগে ওই ক্লাসটা দেখবা, দেখার পরে আমরা এই ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? আর আরেকটা কথা, আমরা এই অধ্যায়ের সৃজনশীল সলভ করার আগে আমরা প্রথমে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। যে দুইটা টপিক আমার মনে হয় যে এগুলো তোমাদেরকে আলাদা করে শেখানো উচিত, কারণ এই টাইপটাই কিন্তু, এই দুইটা টপিক ভালো করে বুঝে গেলেই কিন্তু এই অধ্যায়ের সিকিউ আমাদের জন্য সব থেকে সহজ হয়ে যাবে। প্রত্যেকটা সৃজনশীলে দেখবো আমরা যে দুইটা টাইপ আমরা এখন করব, বা যে দুইটা টাইপ আমরা এক্সট্রা করে শিখবো, মানে এক্সট্রা করে না, জাস্ট একটু গুরুত্ব দিয়ে শিখবো, সেগুলোই দেখবো বারবার ঘুরে ঘুরে আসছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা সেই টপিকগুলোর ভিতরে। দুইটা টপিকের প্রথম টপিকটা যেটা, ধরো আমাদের প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ দিয়ে বলবে যে এই দুইটা সমীকরণ এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে বা যে চতুর্ভুজ গঠন করে বা যেটাই করুক না কেন, তার ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো আমাদের ধরো এরকম একটা প্রশ্নই বলি আমরা, ধরো দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর কি। বললো যে এই দুইটা সরলরেখার সমীকরণ তোমার এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বের করো। তো আমরা দেখি এক্স অক্ষের সাথে কি উৎপন্ন করে, ত্রিভুজটা কেমন হবে। তো আমরা যে কোনো সমীকরণকে চিত্রে প্রকাশ করতে শিখেছি অলরেডি। আমরা কিন্তু বেসিক ক্লাসে যে কোনো সমীকরণকে চিত্রে কিভাবে প্রকাশ করতে সেটা শিখে নিয়েছি। তো আমরা সেই জিনিসটা আমরা একটু অ্যাপ্লাই করি। আমরা এটার একটা রাফলি একটা ছবি আঁকাবো। হ্যাঁ, আমরা একটা আইডিয়া করে আন্দাজ করে কিন্তু একটা ছবি আঁকানোর চেষ্টা করবো। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো ওয়াইটা এদিকে শুধু মাইনাস আছে, ওয়াইটাকে আমরা এদিকে নিয়ে চলে যাই, প্লাস হয়ে যাবে, আর 3x+4 আছে। আমাদের টার্গেট ছিল কি, যে সকল সমীকরণকে mx+c এই ফরম্যাটটাতে আমাদের সাজানো। কারণ এই ফরম্যাটটা সাজাতে পারলেই কিন্তু আমরা এই সরলরেখাটার চিত্রটা খুব সহজে কিন্তু আঁকতে পারি। চিত্রটা দেখো কেমন হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে y = আমি এটা তুলনা করি, আমি এটাকে একটু লিখেও দিই, y = 3x+4। আমি এটাকে তুলনা করব y = mx+c সাথে। তুলনা করলে এই c হচ্ছে y অক্ষের ছেদকৃত অংশ, তাহলে কত +c। আচ্ছা, এখানে কত +4, তার মানে কি ছেদকৃত অংশ +4 মানে উপরের দিকে 4 ঘর, 1 2 3 4, তার মানে এই বিন্দুতে ছেদ করছে। সরলরেখাটা অবশ্যই কোন বিন্দুতে ছেদ করছে, মানে এই বিন্দুতে যাবে। আচ্ছা, যার ঢাল এ দেখো এক্স এর সাথে যে আছে সে আছে ঢাল, অর্থাৎ এখানে ঢাল কত আমাদের 3 হচ্ছে ঢাল। তো আমরা জানি এই এক্স অক্ষ যখনই আমরা এখানে একটা বিন্দু পাবো তখন এটা এই এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা কল্পনা করে নিব এখানে। করার পরে আমরা জানি ঢাল 1 এর জন্য হচ্ছে 45 ডিগ্রি কোণ হয়, ঢাল যখন 1 হয় তখন এটা হচ্ছে কত ডিগ্রি কোণ হয়, 45 ডিগ্রি। আর যখন ঢালের মান 1 এর থেকে বেশি হয় তখন এই কোণের মানটাও কিন্তু 45 থেকে বেশি হয়। আমরা জানি যে tan 45 ডিগ্রি মানে 1, হ্যাঁ, আর tan কিন্তু আমরা জানি 30 ডিগ্রি মান হচ্ছে 1 এর থেকে কম। এইটার মানটা হচ্ছে তোমার, এই মানটা আমি দিলাম, এটা হচ্ছে 1 এর থেকে কম। আর tan 60 ডিগ্রি মানটা হচ্ছে 1 এর থেকে বেশি, 1 এর থেকে বেশি। সো আমরা এটা বুঝলাম যে ঢালের মান যদি 1 এর থেকে বেশি হয় তাহলে কোণের মানটাও কি 45 থেকে বেশি হবে। ঢালের মান যদি 1 এর থেকে কম হয় কোণের মানটাও কি হবে, 45 থেকে কম হবে। তাহলে দেখি আমরা, যেহেতু আমাদের ঢাল 3, তাহলে অবশ্যই 1 এর থেকে বেশি মানে আমাদের কি মোটামুটি 60 ডিগ্রি থেকেও বেশি হবে। এই যে ধরো সাপোজ আমি ছবি একটু সুন্দর করে যত্ন করে আঁকাই, তাহলে ধরো সাপোজ ঢাল এই 1 এর থেকে বেশি, তার মানে এই বরাবর চলে গেল, এদের এদিকে বর্ধিত করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখাটা। 1 নম্বর সরলরেখাটা আমরা ছবিটা অলরেডি আঁকিয়ে ফেললাম। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরলরেখা। তো এগুলোকে আমরা মুছে দেবো, আমরা এগুলো রাফে করে নিয়ে তারপর ছবিটা এখানে আঁকাই দেবো একবার। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আঁকাইলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বরটা যেটা আছে সেটা বলছে আমাদের, আমি এটাকে 3 দিয়ে দিলাম, এই একটাকে সলভ করে যেটা পাইলাম সেটা 3 নম্বর দিলাম। আর 2 নম্বর আছে 4x, লিখে দিই আবার, 4x + y - 11 = 0। তাহলে আমরা যদি বলি এখানে y = এই 4x ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে, 11 ওদিকে গেলে কি +11 হবে। তো যেহেতু 11+, দেখো এটাকে যে আমরা তুলনা করি y = mx+c এর সাথে, তাহলে ছেদকৃত অংশ কত +11, মানে উপরের দিকে 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ধরো আমি এখানে নিলাম 11। ঠিক আছে, আইডিয়া করে নিলাম, আমাদের একদম পারফেক্ট হইতে হবে কোনো কথা নেই, জাস্ট আমরা আইডিয়া করে নিলাম 11। সো এই বিন্দুতে যাবে, আমরা বলছিলাম যেই বিন্দু যাবে সেই বিন্দুতে একটা সরলরেখা চিন্তা করব। কার সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা চিন্তা করব। এবার ঢালের মানটা দেখো -4,
আচ্ছা, একটু আগে ছিল দেখো মাইনাস, আর দেখো -1 হলে এইদিকে হচ্ছে 45 ডিগ্রি, মানে মাঝামাঝি। বুঝতে পারছো কিনা দেখো তো, এইটা এই যে এইদিকে 45, হ্যাঁ, মানে এইটুকু যেন 45 হয়। আর যদি আমাদের হচ্ছে মাইনাসের ক্ষেত্রে মানে সংখ্যাটা যদি বড় হয়, মানের কথা বাদ দাও, দেখো এটা কেউ চায় না, তার মানে কি মানটাও কি হবে, আমাদের সরলরেখাটাও কি এই যে 1 থেকে বড় হবে, তার মানে একটু খাড়া হবে। এই হচ্ছে আমাদের চিত্রটা। সো আমরা আশা করি ছবিটা বুঝতে পারছি। ছবিটা অঙ্কন নিয়ে যারা এখনো সমস্যায় আছো, তারা আমরা এই পরবর্তী আমাদের অঙ্কগুলো দেখো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক ক্লাসটা অবশ্যই দেখে আসবে, তাহলে আমার মনে হয় এটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা সরলরেখার সমীকরণ আমরা অলরেডি আঁকিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই সরলরেখা দুইটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করা। তো দেখো, এই সরলরেখা দুইটার ছেদ বিন্দু হচ্ছে আমাদের এটা, তো আমরা এটা এ দিলাম। আর এক্স অক্ষ, দেখো এটা এক্স অক্ষ, তাহলে যদি এক্স অক্ষ হয়, ত্রিভুজটা আমাদের বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। আমাদের কাজ হচ্ছে কি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। সো তাহলে এখানে একটা বিন্দু আছে আমাদের বি বিন্দু, এটা নাম দিলাম বি বিন্দু, আর এটা নাম দিলাম আমরা সি বিন্দু। তাহলে আমরা কোনোভাবে যদি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই এ বি সি এর মান বের করতে পারলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কারণ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি যে ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক জানতে হয়। সো স্থানাঙ্ক বের করার আমরা টেকনিকগুলো দেখি কিভাবে এই কাজগুলো করতে হয়। আমি মুছে দিলাম, আমাদের সমীকরণগুলো উপরে আছে, থাক। আমরা জাস্ট এই সমীকরণগুলো দেখানো লাগবে না, আমি যেভাবে করলাম সেটা কিন্তু দেখানো লাগবে না তোমাদের। জাস্ট এটা রাফে করে ছবিটা আঁকায়ে তোমরা সেই অনুযায়ী একটা আইডিয়া করে একটা ছবি কিন্তু আঁকিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই করবা। আর এই ছবি তোমরা রাফলি আঁকবা, মানে তোমাদের খাতাতে অবশ্যই আঁকবা, যেখানে অঙ্কটা করবা সেখানে আঁকবা। এতে তোমাদের একটু যদি হাত দিয়ে আঁকাইলে কিন্তু কোনো সমস্যা নেই, কলম দিয়ে আঁকাবা, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা একটু ধরো কাটাকাটি বেশি হয়, এরকম চান্স থাকে, তাহলে তোমরা কিন্তু পেন্সিলে আঁকতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই। তবে স্কেল দিয়ে অনেক মেপে টেপে এরকম করতে হবে, এরকম কথা কিন্তু নেই। তো প্রথমে আমাদের দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই জায়গাটা কিন্তু বোঝার আছে, সেটা হচ্ছে কি, এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের ছেদ বিন্দু। তাহলে দুইটা সমীকরণের ছেদ বিন্দু নির্ণয়ে যে রুলসটা হচ্ছে, সেটা হচ্ছে কি, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। এখন সমীকরণ সমাধান করার অনেকগুলো নিয়ম শিখছি আমরা, বজ্র গুণন, হ্যাঁ, বা আট গুণন, আরটা হচ্ছে কি অপনয়ন, আরটা হচ্ছে কি প্রতিস্থাপন। তা আমাদের প্রতিস্থাপন, অপনয়ন আর আট গুণন, এই 3টা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিকে ব্যবহার করে তুমি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারো। এই বিন্দুর স্থানাঙ্ক আমি আবারও বলি, কিভাবে বের করব। এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে গেলে এই 1 আর 2 যেই দুইটা সরলরেখার ছেদ বিন্দু, সেই দুইটা সরলরেখাকে আমাদের হচ্ছে সমাধান করতে হবে, ঠিক আছে? সমাধান করে এক্স এর মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা দেখি কি হয়। তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো সুন্দর করে সাজানোই আছে, আমাদের অপনয়ন করলে কি হবে, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। তাহলে যে কাজটা করব, 1 আর 2 যোগ করে দিব, যোগ করে দিলে এটা আমাদের 7x, আর এটা তো y 0 হয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে 7, আমরা জানি 7 আর 4 কত, 11, অর্থাৎ 11 থেকে 4 বাদ দিলে কত থাকে, 7 থাকে, ইকুয়াল টু আমাদের কত, 0। তাহলে এখানে 7x ইকুয়াল টু 7 বা x ইকুয়াল টু কত, 1। তাহলে আমাদের x এর মান যদি 1 হয়, তাহলে x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই, x এর মান 1 এ বসাই। তাহলে 3 ইন্টু 1 মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা হচ্ছে, ধর ওই ওয়াইটাকে ওদিকে নিয়ে যায়, তাহলে 3 আর এটা হচ্ছে আমাদের প্লাস 4 ইকুয়াল টু y। তাহলে আমাদের লাস্টে দাঁড়াচ্ছে কত, 7, y ইকুয়াল টু 7। তাহলে আমাদের অতএব এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x এর মান হচ্ছে 1 এবং y এর মান কত বলতো, 7। এটা হচ্ছে 1,7, 1,7। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, যদি কখনো দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করতে হয়, তাহলে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করার নিয়মটা হচ্ছে কি, সেই দুইটা সরলরেখাকে সমাধান করে দেওয়া। সমাধান করার ক্ষেত্রে তোমার কাছে যেটা সুবিধা সেটা করতে পারো, তুমি অপনয়ন করতে পারো, চাইলে প্রতিস্থাপন করতে পারো, অথবা চাইলে তুমি আট গুণন করতে পারো। তো আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে গেছে। এইবার দেখো আমরা আরো একটা নতুন নিয়ম শিখবো, নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, এই দেখো এই বি বিন্দুটা কি, বি বিন্দুটা একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি বলি, সেটা হচ্ছে বি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষকে, দেখো তো এই বি বিন্দুটা 1 নম্বর সরলরেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দু, এক্স অক্ষের ছেদ বিন্দু। তোমাদের হয়তো তোমরা যদি প্রথম ক্লাস করে থাকো, তোমরা জানবা যে আমরা এক্স অক্ষের সমীকরণ কিন্তু নির্ণয় করছিলাম, যে এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ ছিল, এক্স অক্ষের সমীকরণ সমান সমীকরণে y ইকুয়াল টু 0, y এর মানটা সবসময় কত হয় বলতো, 0, ঠিক আছে? আবার
ওয়াই অক্ষের সমীকরণটা হবে কত, এক্স ইকুয়ালস টু 0। তার মানে দেখো এই বিন্দুতে এক্স এর মান যাই হোক না কেন, ধরো এক্স এর মান -1 -2 যাই হোক না কেন, কিন্তু ওয়াই এর মান ফিক্সড কত বলতো, 0। দেখো এই সি বিন্দুটাও কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে এইখানেও কিন্তু আমরা বলতে পারি যে এক্স এর মান যাই হোক না কেন ওয়াই এর মান 0, এখানেও কিন্তু এক্স এর মান যাই হোক না কেন ওয়াই এর মান কত, 0। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগায়ে আমরা কিন্তু চাইলে এখানে যে এক্স এর মানটা খুব সহজে বের করতে পারি। সরলরেখা তোমার হচ্ছে 1 নম্বর সরলরেখা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো বি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, মনে রাখবো সব সময়ের জন্য, কোন একটি সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে অবশ্যই a,0 বিন্দুতে ছেদ করবে। কারণ আমরা জানি এক্স অক্ষের উপরে যে বিন্দুটা থাকে সেই বিন্দুর ক্ষেত্রে ওয়াই এর মান সবসময় কত, 0। কিন্তু এর মান ধরো আমরা জানি না, এর মানটাই আমরা বের করব। ঠিক আছে, বের করেই কিন্তু আমরা এর প্রপার যে স্থানাঙ্কটা আছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা বলবো কি, যে কোনো একটি সরলরেখা আমরা জানি যে কোনো সরলরেখা এক্স অক্ষকে a,0 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা এইটুকু তোমরা আপাতত মাথায় রাখো। এইবার আমি আরেকটা কথা বলি। মনে করো সাপোজ আমাদের কাছে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু আছে আমাদের ধরো 3,5, এটা ধরো পি বিন্দু, এই পি বিন্দু যার স্থানাঙ্ক আছে 3,5। তাহলে এই সরলরেখার কিন্তু একটা সমীকরণ আছে, এর কিন্তু একটা সমীকরণ আছে। তাহলে ব্যাপারটা কি হবে জানো, এই বিন্দু দিয়ে এই সরলরেখার সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে। এর অর্থটা কি, মনে করো সাপোজ আমাদের কাছে একটা সরলরেখার সমীকরণ আছে x + y = 10। দেখো তাহলে এই সরলরেখার উপরস্থ বিন্দুগুলো কি, বিন্দুগুলোর প্রথম বিন্দুটা হইতে পারে এরকম যে ধরো 3,7। আচ্ছা 3,7 এই সরলরেখার উপরে অবস্থিত। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো হ্যাঁ যেটা কিভাবে হলো, এটা হওয়ার পিছনে একটা কথা বলি। দেখো তুমি এখানে যে এই যে এটা হচ্ছে x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, এই x এবং y এর ভ্যালুটা যদি এই সমীকরণে বসায় যদি দেখো যে এই সমীকরণটা সত্য বা সিদ্ধ হচ্ছে বা সত্য প্রমাণ হচ্ছে, তাহলে বুঝবা যে এটা হচ্ছে এই সরলরেখার উপরস্থ বিন্দু। দেখো তো x এর মান 3 বসাও, 3, y এর মান কত 7 বসাও, 3 আর 7 যোগ করলে কত 10, এই পাশে কত বলো তো 10। আচ্ছা যদি বলা হয়তো 3 আর 5, 3,5 কি এই সরলরেখার উপরস্থ বিন্দু, দেখো চেক করি আমরা, x এর জায়গায় 3 বসালাম, y এর জায়গায় 5, 5 আর 3 যোগ করে কত 8, এই পাশে 8, এই পাশে কত বলো তো 10। তার মানে এখানে আমরা দেখলাম কি, যে এই বিন্দু দিয়ে কিন্তু এই সরলরেখাটা সত্য প্রমাণ হচ্ছে না, কিন্তু এই বিন্দু দিয়ে কিন্তু সরলরেখাটা সত্য প্রমাণ হচ্ছে। আরেকটা বিন্দু নিয়ে ধরো সাপোজ আমরা নিলাম ধরো যে 5,5 দিয়েও কিন্তু এই সরলরেখাটা সত্য। আবার দেখো আমরা নিতে পারি এরকম যে 9,1, আমরা কিন্তু প্রচুর নিতে পারি, ধরো সাপোজ 11,-1, সবগুলো বিন্দু দিয়ে কিন্তু এই সমীকরণটা সত্য। তার মানে এই সরলরেখাটা এই বিন্দু এই প্রত্যেকটা বিন্দু দিয়ে কিন্তু যাবে। কারণ আমরা জানি একটা সরলরেখার উপরে কিন্তু কোটি কোটি বিন্দু আছে, এরকম কোটি কোটি কিন্তু বিন্দু আছে। সো এই সরলরেখার প্রতিটা বিন্দু দিয়ে কিন্তু যাবে। আচ্ছা উল্টা কথাটা কি, যদি কোনো একটা সরলরেখা এই বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দিয়ে এই সরলরেখা সিদ্ধ হবে। আবার যদি এই বিন্দু দিয়ে এই সরলরেখা সিদ্ধ হয় তাহলে এই বিন্দুটা অবশ্যই সরলরেখার উপরে অবস্থিত। তার মানে যদি 3,5 দিয়ে কোনো সরলরেখা সিদ্ধ হয় তাহলে বুঝতে হবে 3,5 ওই সরলরেখার একটা উপরস্থ বিন্দু। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি এত পেঁচাচ্ছি কেন, হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে আমি অনেক পেঁচাচ্ছি। ব্যাপারটা এরকম কিছু না, সহজ কথায় কিন্তু আমি যদি বলি, ধরো এই যে বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত না, তাহলে অবশ্যই এই বিন্দু দিয়ে এই 1 নম্বর সরলরেখাটা সিদ্ধ হবেই হবে, মানে সত্য প্রমাণ হবে। যদি সত্য প্রমাণ না হয় তার মানে এই এ 1 নম্বরের উপরে নেই। সহজ কথা বুঝতে পারছি আমরা এবার? ঠিক আছে, তার মানে কি, এ বিন্দু যেহেতু 1 নম্বর সরলরেখার উপরে অবস্থিত, অতএব এই বিন্দু দিয়ে 1 নম্বর সরলরেখাটা সিদ্ধ হবেই হবে। আচ্ছা তাহলে আমরা দেখো ধরো সাপোজ এটা বুঝলাম যে কোন একটা সরলরেখা x অক্ষকে a,0 বিন্দু ছেদ করে এবং y অক্ষকে যে ছেদ করে, দেখো আমরা y অক্ষের উপরে প্রতিটা বিন্দুতে আমরা জানি কি x এর ভ্যালুটা কত 0, x এর ভ্যালুটা 0। তাহলে আমরা বলতে পারি প্রতিটা সরলরেখায় মানে যে কোনো সরলরেখা y অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এই a এই b এগুলো কি, এগুলো হচ্ছে যে কোনো মান হতে পারে, সেই মানগুলোই কিন্তু আমরা বের করলেই কিন্তু আমাদের স্থানাঙ্কটা অ্যাকুরেট ভাবে বের হয়ে যাবে। দেখো আমি এই ছোট্ট কনসেপ্ট থেকে এবার এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে পারি। হয়তো তোমাদের কাছে এর আগে যে নিয়মটা করছি সেটা সহজ মনে হতে পারে, আমি তবে ওইটাকে প্রেফার করব না। আমি এখন যেটা বলবো সেটা তোমরা করার চেষ্টা করবা, এটা কিন্তু আরো বেশি সহজ। দেখো এটা কিভাবে করতে হয়। প্রথম কথা হচ্ছে কি, দেখো যে আমরা বলবো যে ধরি 1 নম্বর সরলরেখা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, যে মনে করি
এক নম্বর সরলরেখা, এক নম্বর সরলরেখা এক্স অক্ষকে বি, আচ্ছা যেহেতু এক্স অক্ষকে সেট করছে তাহলে বি এ কমা 0 বিন্দুতে সেট করে। তো এক্স অক্ষকে যদি বি বিন্দু সেট করে তাহলে অবশ্যই কি, এই দেখো এই বি বিন্দু সেট করতে মানে কি, এই দেখো এই বি বিন্দুটা কি, এই এক নম্বর সরলরেখার উপরস্তরের বিন্দু না, তাহলে অবশ্যই কিন্তু এই বি বিন্দুতে এই এক নম্বর সরলরেখাটা সিদ্ধ হবে। তাহলে অতএব বি বিন্দু দিয়ে এক নম্বর সরল রেখাটি সিদ্ধ হবে। তাহলে দেখো আমাদের এক নম্বর সরলরেখাটা কি ছিল, 3x - y + 4 = 0। যেহেতু এ বিন্দু দিয়ে গেছে বা এ বিন্দু ছেদ করছে, অর্থাৎ এ বিন্দুতে সিদ্ধ হবে, সরি বি বিন্দুতে গেছে তাহলে বি বিন্দু সিদ্ধ হবে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো বলতো, এ বসাবো। 3a - y এর জায়গায় কত, 0 + 4 = 0। তাহলে আমাদের 3a + 4 = 0। তো তোমরা এখান থেকে ক্যালকুলেশন করলে a = -4/3 পাবা। দেখো এর মান -4/3, অতএব বি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, অতএব দেখো a, 0 অর্থাৎ -4/3, 0। তাহলে দেখো -4/3, 0 পেয়ে গেলাম কিন্তু খুব সহজে। আবার দেখো এটার ক্ষেত্রে কি লিখবা, যে মনে করি 2 নম্বর সরলরেখা এক্স অক্ষকে, আচ্ছা দেখো অলরেডি কিন্তু আমরা a, 0 লিখে ফেলছি। হ্যাঁ এটা কিন্তু অলরেডি a, 0 লিখছি। তো তুমি এর পরিবর্তে যে কোনো সংখ্যা লেখো, যে কোনো অক্ষর লেখো, পি বিন্দুতে সেট করে, এই p, 0 বিন্দুতে সেট করে। তাহলে আমি এখানে লিখলাম p, এটা সি বিন্দুতে সেট করে। অতএব এই সি বিন্দু দিয়ে 2 নম্বর সমীকরণটি সিদ্ধ হবে। তাই 2 নম্বর সমীকরণটা সিদ্ধ করে দেখি। সিদ্ধ হইতে গেলে পি এর মান কত হওয়া লাগে, 4x + y - 11 = 0। তাহলে x এর জায়গায় বসাবো হচ্ছে আমরা কত, এই যে এখানে p, প্লাস y এর জায়গায় 0 - 11 = 0। তাহলে এই 4p = 11 বা p = 11/4। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক কত, এই p, 0 অর্থাৎ 11/4, 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কত, 11/4, 0। তো দেখো আমরা কিন্তু এর আগেও কিন্তু ঠিক এই মানগুলো পাইছিলাম, এখনো কিন্তু আমরা ঠিক এই মানগুলোই কিন্তু পাইলাম। তো আমি এতটুকু বলবো যে তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবা, কারণ এই যে একটা ফরম্যাট তোমরা শিখে নিলে না, এই ফরম্যাটটা কিন্তু সবসময় বারবার লিখতে হবে, এটা কিন্তু কোনো সমস্যাই না। প্রথমে কি করবা, যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে, অতএব ওই বিন্দুতে ওই সরলরেখাটা সিদ্ধ হবে, দিয়ে ওই মানগুলো বসায় ওই যেই বিন্দুটার মান জানতে না, তুমি যেই অক্ষরটার মান জানতে না, সেটা মানটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা। হয়ে গেল, কাজ শেষ। এখানে এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ এত কিছু আমাদের জানা লাগবে না। সো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে দুইটা সরলরেখা দেওয়া থাকলে সেই সরলরেখা দিয়ে কিভাবে আমাদের এই প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক বের করা যায়, দুইটা সরলরেখার ছেদ বিন্দু কিভাবে বের করা যায়, কিংবা একটা সরলরেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, কোনো একটা সরলরেখা এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, সেটা কিন্তু আমরা শিখে নিয়েছি। আচ্ছা, এরপরে ধরো আমাদের আরেকটা জিনিস আমরা শিখবো এখান থেকে, সেটা হচ্ছে ছোট দুইটা জিনিস। তোমরা, আমি আবারও বলি, ক্লাসটা একটু লম্বা হবে, তোমরা কিন্তু কেউ এই ক্লাসটা স্কিপ করবা না, পুরো ক্লাসটা করো। আমি বলতেছি তোমাদের জাস্ট একটা ক্লাস, আজকে একটা ক্লাস করো, আর পুরোদিন এই তোমার হচ্ছে চ্যাপ্টারে কোনো ক্লাস করা লাগবে না। ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারের এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এই মানে বিশেষ করে সৃজনশীল কখনো কিন্তু আটকাবে না। আচ্ছা, এরপরে একটা জিনিস কি হতে পারে, ধরো সাপোজ একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তো একটা বিন্দু দেওয়া আছে আমাদের পি বিন্দু, ধরো 3,5 পি বিন্দু দেওয়া আছে। আর ধরো আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে, এ ধরো কিউ বিন্দু। এই বিন্দুটা ধরো স্থানাঙ্ক দেওয়া আছে ধরো -2, ধরো সাপোজ 3। ঠিক আছে, এখন বলা হলো ধরো সাপোজ এরকমই আছে। তো আমাদের কাজ হচ্ছে কি, এই দুইটা বিন্দুগামী সরলরেখা, এই ওয়াই অক্ষকে যে বিন্দু সেট করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, কখনো কখনো আমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তো এরকম টাইপের প্রশ্নটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো পরে। হ্যাঁ, আমরা কিন্তু একটু পরেই কিন্তু আমরা সলভ করা শুরু করে দেবো। আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তো দেখো পি বিন্দু আর কিউ বিন্দুর
প্রথমে আমরা কি করব, এই সরলরেখাটা আঁকাই নিব। আঁকানোর পরে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমে আমরা জানি যে সমীকরণ জানলে, যদি এই সরলরেখার সমীকরণ জানি, সেই সমীকরণটা ওয়াই অক্ষকে আমরা নতুন একটা বিন্দুর নাম দিলাম, ধরো এই বিন্দু। আমরা জানি ওয়াই অক্ষকে 0, বি বিন্দু ছেদ করে। তাহলে আমাদের এই 0, বি বিন্দু দিয়ে ওই সরলরেখাটা সিদ্ধ হবে, একটু আগে দেখলাম আমরা। কিন্তু এখানে তো সেই সরলরেখাটাই দেওয়া নেই, মানে সরলরেখার সমীকরণটাই দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হবে, আমাদের এই দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের দুইটা বিন্দুকে ব্যবহার করে আগে একটা সমীকরণ তৈরি করা, এবং সেই সমীকরণ পেয়ে গেলে বলবো যে এই সমীকরণটা ওয়াই অক্ষকে এ 0, বি বিন্দু ছেদ করে, অতএব এ 0, বি বিন্দু দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ হবে। তারপর আমরা এই বিন্দু স্থানাঙ্ক বের করব। দেখো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিই কিভাবে করবো আমরা। প্রথমে আমাদের এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আমরা জানি সূত্রটা হচ্ছে কি y মাইনাস y1 ভাগ x মাইনাস x1, তারপরে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। তোমরা হয়তো বইয়ে দেখবা এখানে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 দেওয়া আছে। তো এটা লেখা আর ওটা লেখা কোনো পার্থক্যই কিন্তু নেই। আমি জাস্ট এটা মনে রাখার সুবিধার জন্য তোমাদেরকে সাজেস্ট করবো এইভাবে লিখতে। কিভাবে মনে রাখবো, মনে রাখার ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখো y y1 y2, কনসেপ্ট আছে এরকম যে y y1 y1 y2 x x1 x1 x2, এই হচ্ছে কনসেপ্ট। তো এটা হচ্ছে মাইনাস মাইনাস সমান সমান মাইনাস মাইনাস, এই যেটা ঠিক আছে। সূত্রটা এরকম ভাবে সহজে হয়ে যায়, এই জন্য আমি মনে রাখার জন্য এই y1 x1 টা আগে লিখি। তোমরা যদি কেউ y2 মাইনাস y1 লেখো, নিচেও কিন্তু x2 মাইনাস x1 লিখতে হবে, কিন্তু y2 মাইনাস y1 লিখছো এখানে x1 মাইনাস x2 লিখছো, তা কিন্তু হবে না। যদি ওয়ান গুলো আগে লেখো তাহলে নিচেও উপরেও দুজনের ক্ষেত্রে কিন্তু ওয়ান গুলো আগে লিখতে হবে। আচ্ছা, সূত্র অনুযায়ী মান বসে আমরা সমীকরণটা বের করার চেষ্টা করি। y মাইনাস y1, y থাকবে, আর ধরো আমরা x1 y1 এইগুলোকে ধরতেছি, আর x2 y2 এগুলোকে ধরতেছি। তাহলে y মাইনাস y1, y1 বলতে 3 ভাগ x মাইনাস x1, x মাইনাস x1, দেখো মাইনাস 2 আর এই মাইনাস মাইনাস হচ্ছে কি প্লাস, ইকুয়ালস টু y1 বলতে 3, y1 মাইনাস y2 মানে কত 5, x1 বলতে কত আমাদের মাইনাস 2 আর মাইনাস x2 কত 3। তাহলে আমাদের y মাইনাস 3 ভাগ x প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস 2 ভাগ মাইনাস 5। সো এখানে মাইনাস মাইনাস কাটা, তো আমরা আর গুণ যদি করি 5 এর সাথে গুণ করলে 5y মাইনাস 15 ইকুয়ালস টু 2x প্লাস 4। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে 5y আমরা মাইনাস 2x সবগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 15 আর 4 মাইনাস হচ্ছে আমাদের 19 ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো পি কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এই সরলরেখাটা আমরা লিখব, যেটার নাম দিলাম 1, বলবো 1 নম্বর আগের মতোই সরল, এটা লিখবো মনে করি, লিখে নিব আগে আমরা মনে করি এত সরলরেখা টি y অক্ষকে ছেদ করছে, কিন্তু এবার x অক্ষকে না, x অক্ষকে ছেদ y অক্ষকে ছেদ বিন্দু বের করতেছি। y অক্ষকে a 0, b বিন্দুতে ছেদ করে, অতএব 0, b বিন্দু দিয়ে 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি ছিল, এই যে এটা 5y মাইনাস 2x মাইনাস 19 ইকুয়ালস টু 0। সো এখানে আমার মান বসে দিই, আমি এই পাশে লিখি 5y, y বলতে কত দেখো তো b মাইনাস 2x 2 ইন্টু 0 মাইনাস 19 ইকুয়ালস টু 0। তার মানে এখানে হচ্ছে আমাদের 5b, এই মাইনাস 19 ওদিকে গেলে কি প্লাস 19, বা আমরা বলতে পারি b সমান 19 ডিভাইডেড কত 5। তার মানে দেখো খুব সহজে কিন্তু পেয়ে গেলাম এই বিন্দুর স্থানাঙ্ক। অতএব আমরা লিখতে পারি, দেখো এখানে লিখলাম অতএব a হচ্ছে কত 0, b 0 আর b বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি এই 19 ডিভাইডেড 5। তো দেখো এটা হচ্ছে কত আমাদের 19 ডিভাইডেড 5। তাহলে কিন্তু এরকম দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যদি বলে এই সরলরেখাটা y অক্ষকে অথবা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত বের করো, তাহলে কিন্তু আমরা খুব সহজে আশা করি এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। প্রথম হচ্ছে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব এই যে নিয়ম অনুযায়ী। আর সমীকরণ জানলে আমরা জানি
যে এক্স অক্ষকে a, 0 বিন্দু ছেদ করে আর ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। কেন a, 0, কেন b 0, b সেগুলো কিন্তু এর আগে ডিসকাস করে ফেলছি আমরা। তো সিদ্ধ করার পরে এই দুইটা লাইন লিখে আমরা জাস্ট এইভাবে মানটা বের করে ওই বিন্দুর স্থান আমরা খুব সহজে বের করে ফেলবো। তাহলে আশা করি আমরা এই দুইটা ছোট টপিক আমরা বুঝতে পারছি। এখন দেখো এই দুইটা টপিক যদি আমরা বুঝে ফেলি তা দেখবো এবার পরে আমাদের সৃজনশীলগুলো কত সহজে সলভ করতে পারি। তো চলো আমরা প্রথমে ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নটা দেখি। আচ্ছা দেখো, আমি প্রশ্নটা অনেক শর্টে লিখছি, আমি প্রশ্নটা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবা। প্রশ্নটা হচ্ছে PQRS এই একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু PQRS যদি হয়, ক নম্বর প্রশ্ন বলছে যে কিউ ও এস দ্বারা গঠিত সরলরেখা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে দেখাও। দেখাও যে কিউ ও এস দ্বারা গঠিত সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক্স অক্ষের আমরা সবসময় কিন্তু ঢাল নির্ণয় করি। আমরা জানি ঢালটা কি, ঢাল হচ্ছে ধরো এই যে ঢাল হচ্ছে এই যে এখান থেকে এক্স অক্ষের এটা ধনাত্মক দিক, আমরা জানি এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ধরো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাই আমরা এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে, এই বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করলো ধরো সেটা থিটা, তা আমরা সেই কোণের ট্যানের যে ভ্যালুটা সেটাকে কিন্তু আমরা ঢাল বলি। তাহলে ঢালের সংজ্ঞাটা ছিল কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটি সরলরেখা ঘড়ি কাটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানের মানটাকে বলি আমরা ঢাল। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এইখানে এই থিটা যদি এটা হয়, ধরো সাপোজ এটা ধরো এই সরলরেখাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 1 নম্বর সরলরেখাটা ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই 1 নম্বর সরলরেখার ঢাল কত, তাহলে tan 30 ডিগ্রি, তার মানে 1/√3। তাহলে ঢাল এই যে 1/√3, এটা হচ্ছে কি কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ি কাটার বিপরীত দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তার tan এর ভ্যালুটা। আশা করি ঢালের সংখ্যাটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের বলছে যে দেখাও যে স্থূলকোণ উৎপন্ন করছে। আচ্ছা, আমরা কিন্তু যারা ত্রিকোণমিতি পড়ছি তারা কিন্তু সবাই জানি যে অল স্টুডেন্ট, আমরা যদি এটা লিখি এখানে, অল স্টুডেন্ট টেক কেয়ার। আচ্ছা, অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা এই আমাদের ছন্দটা এটাতে বোঝায় প্রথম যে কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগে এস আছে, অর্থাৎ সাইন এবং কোসেক, সাইনের বিপরীতটাকে কোসেক, এরা হচ্ছে পজিটিভ। তৃতীয় ঘরে যেহেতু টি আছে, অর্থাৎ ট্যান আর হচ্ছে কট, ট্যান আর কট পজিটিভ। আর লাস্ট ওয়ান সি আছে, অর্থাৎ কজ আর হচ্ছে আমাদের কি সেক, কজ আর সেক হচ্ছে পজিটিভ। তার মানে আমি এখানে কি বলতে চাচ্ছি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটা ক নম্বরের পেছনে কিন্তু অনেক সময় ব্যয় করতেছি, কারণ আমি চাই যে তোমরা এই জিনিসটা বেসিক সহ শেখো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে দ্বিতীয় ঘরটার কথা চিন্তা করি। এই দ্বিতীয় কোয়াড্রেন্টে কিন্তু আমাদের দেখো সাইন এবং কোসেক পজিটিভ মাত্র। এটা হচ্ছে আমাদের প্রথম কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ চতুর্থ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কত, সাইন আর কোসেক প্লাস, তার বাকি সবগুলো মাইনাস। আচ্ছা, এর অর্থ কি জানো? মনে করো সাপোজ এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা এই দিক থেকে কোণ উৎপন্ন করছে ধরো 150 ডিগ্রি, তাহলে ঢাল কত হবে? আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ি কাটার বিপরীত দিকে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে তার tan এর ভ্যালুটাই হচ্ছে ঢাল। তো দেখো, যেহেতু এই কোণটা কিন্তু প্রথম চতুর্ভাগে নাই, এটা আছে কোথায়, কোন চতুর্ভাগে বলতো? দ্বিতীয় চতুর্ভাগে। তো অবশ্যই এটার মান যাই আসুক এটার মান কিন্তু অবশ্যই কত, মাইনাস হবে, ঋণাত্মক হবে। তার মানে কি বুঝলাম, দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনটা কোণ চলে যায় তাহলে সেই কোণের ক্ষেত্রে tan এর ভ্যালু কিন্তু সবসময়ের জন্য কি হবে বলতো, ঋণাত্মক হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে আমরা যদি কখনো দেখি কোনো দুইটা বিন্দুর সরলরেখার ঢাল ঋণাত্মক, তার মানে বুঝবো যে অবশ্যই সেই কোণটা কোথায় চলে গেছে বলতো, দ্বিতীয় চতুর্ভাগে গেছে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগের ব্যাপারটা আরেকটু আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখো, আমরা জানি এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, মানে আমাদের সমকোণ। আচ্ছা, 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলবো আমরা? বড় কোণকে কি বলবো না, স্থূলকোণ। আবার দেখো এইটুকু হচ্ছে আমাদের 180 ডিগ্রি, সো 180 থেকে ছোট এবং 90 থেকে বড়, তার মানে কি দ্বিতীয় ঘরেই কিন্তু পড়বে। তারপরে দ্বিতীয় ঘরে ঢাল মাইনাস, আর সেই কোণটা কিন্তু অবশ্যই কি, স্থূলকোণ। তার মানে ঢাল যদি কখনো মাইনাস হয় তাহলে আমরা অটোমেটিক বলতে পারবো যে অবশ্যই
তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ি কাঁটার বিপরীত দিকে স্থূল কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, এবার প্রশ্নের দিকে যাই একটু আমরা। প্রশ্নটা হচ্ছে কি যে দেখাও যে কিউ ও এস সরলরেখা এক্স অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি জানো, কিউ এস, তাহলে আমরা প্রথমে লিখবো যে কিউ ও এস দ্বারা সরলরেখা ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঢালের মান ঋণাত্মক হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। বা লিখবো যে আমরা জানি কোনো একটি সরলরেখার ঢাল ঋণাত্মক হলে সেটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার হচ্ছে স্থূল কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ঢালের মানটা বের করবো। ঢালের মানটা বের করে যদি দেখি, ঢাল কিউ এস সমান আমাদের সূত্র কি y2 মাইনাস y1, কিউ বিন্দু স্থান করে আমরা লিখে নিই এখানে -6,6 আর এস হচ্ছে আমাদের কত 3,-7। তো দেখো সূত্র কি y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস s 6 মানে কি মাইনাস মানে প্লাস, তারপর হচ্ছে -13 ডিভাইডেড কত আমাদের এখানে হচ্ছে 9। তাহলে দেখো তো -13 ডিভাইডেড 9 এই সংখ্যাটা কি নেগেটিভ না? যেহেতু কিউ ও এস দ্বারা গঠিত সরলরেখার ঢাল হচ্ছে নেগেটিভ, অতএব আমরা বলবো যে কিউ ও এক্স দ্বারা গঠিত সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। আমি আবারও বলতেছি, উত্তরটুকু এতটুকু লিখবো যে আমরা জানি কোন একটি সরলরেখার ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। এইটুকু লেখার পরে আমরা কিউ এস এর ঢাল বের করব, মাইনাস আসবে যদি আসে আর কি, তাহলে বলবো অতএব তোমরা যেহেতু কিউ এস দ্বারা অঙ্কিত সরলরেখার ঢাল মাইনাস, অতএব কিউ এস দ্বারা ওই যা বলছে তাই লিখে দিবা। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্ন, সেটা বলছে যে PQRS এই সরলরেখা এই চারটা বিন্দু দ্বারা যে গঠিত চতুর্ভুজটা আছে তার প্রকৃতি নির্ণয় করো। তার প্রকৃতি নির্ণয় করতে হবে আমাদের। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো আমরা বিন্দুগুলো স্থাপন করা শুরু করে দিই আমরা আইডিয়া করে। 6,6 ধরো আমাদের বিন্দুটা এখানে আসবে, পি বিন্দু 6,6, কিউ বিন্দু -6,6 ধরো 6 ধরো আমাদের ঠিক এই বরাবরই আসবে, কিউ -6,6 এবং আর হচ্ছে 6,-7 একটু নিচে আসবে, এটা হচ্ছে আমাদের আর 6,-7 আর এস 3,-7 1 2 3 3,-7 মানে একদম এই বরাবরই আসবে 3, সেক্ষেত্রে 3 এস হচ্ছে আমাদের 3,-7। সো এবার আমরা চতুর্ভুজটা দেখি কি, তো এইটার সাথে যোগ করে দিই। আচ্ছা, এই হচ্ছে চতুর্ভুজ। তো দেখেই আমাদের মনে একটু সন্দেহ হচ্ছে যে এটা বর্গ, আয়ত, রম্বস বা হচ্ছে তোমার সামন্তরিক কোনোটাই হবে না। আমাদের আমরা জানি যে চারটা জিনিস আমরা ট্রাই করব যে এগুলো আসলে হয় কিনা। সেটা হচ্ছে কি আয়ত অথবা সামন্তরিক, বর্গ অথবা রম্বস। প্রথমে আমাদের টার্গেট থাকবে এই চারটাকে ফুলফিল করা যায় কিনা, এই চারটার শর্তগুলো ফুলফিল করা যায় কিনা। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথম যে কাজটা করি আমরা সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে হয়। একটা হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য বের করবো, তারপরে কিউ এস এর দৈর্ঘ্য বের করবো, তারপর হচ্ছে আমাদের এস আর এর দৈর্ঘ্য বের করব, তারপর হচ্ছে পি আর এর দৈর্ঘ্য বা আর পি এর দৈর্ঘ্য বের করব। বের করার পরে যদি দেখি এগুলো চারটাই সমান, যদি দেখি এই চারটাই হচ্ছে সমান, তাহলে সমান দেখলে বুঝবো হয় সে বর্গ হবে, না হয় কি হবে রম্বস হবে। আর যদি বের করে দেখি যে চারটা দৈর্ঘ্য বের করে দেখি যে চারটা সমান না, দুইটা করে সমান, তাহলে বুঝবো যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে, অর্থাৎ এটা হয় আমাদের সামুদ্রিক হবে না আয়ত হবে। এখন আমরা কনফার্ম হবো কি করে যে সামুদ্রিক না আয়ত, সেটা করার জন্য আমাদের কি করা লাগবে, আবার কর্ণ বের করা লাগবে, অর্থাৎ কিউআর এবং পিএস এই দুইটা বের করতে হবে। যদি কর্ণগুলো সমান হয় তাহলে বুঝবো এটা আয়ত, মানে বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান আয়ত। বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ সমান না, সামন্তরিক। আবার দেখো বিপরীত বাহু মানে প্রতিটা বাহুই সমান এবং কর্ণও সমান, সেটা ক্ষেত্রে আমাদের কি বর্গ। আবার প্রতিটা বাহু সমান কিন্তু কর্ণ সমান না, সেক্ষেত্রে কি হবে বলতো আমাদের রম্বস হবে। তা বুঝলাম আমরা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পি কিউ বের করা। পি কিউ সূত্র কি √y2 - y1 6 - 6 এর স্কোয়ার প্লাস 6 প্লাস 6 এর স্কোয়ার, অর্থাৎ এটা 0 আর 6 6 12 এর স্কোয়ার, মানে আলটিমেট 12 চলে আসবে।
আমি এটা বেশি ক্যালকুলেশন করতেছি না, তোমরা এটা পারবা সবাই, আমরা জানি। সো এরপরে দেখি এটা কত আসে। কিউএস বের করতে গেলে y2 মাইনাস y1 6 মাইনাস মাইনাস প্লাস 7 এর হোল স্কয়ার মাইনাস 6 মাইনাস 3 এর হোল স্কয়ার। তাহলে আমাদের 6 প্লাস 7 এটা হচ্ছে আমাদের 13 এর স্কয়ার মানে হচ্ছে 169, আর 9 এর স্কয়ার হচ্ছে 81। তাহলে এটা হচ্ছে আমাদের কত 0 আর 28 14 4 আর 1 5 হাতে থাকে 1 250। তো এটা আমরা 250 লিখে দিই, এরকম লিখে দিই আমরা, এটা লিখে দিই, আমাদের এটা বের করার দরকার নেই আলাদা করে। আচ্ছা এরপরে আসি আমরা হচ্ছে এসআর দৈর্ঘ্যটা বের করলে সূত্র হচ্ছে আমাদের y2 মাইনাস y1 y2 মাইনাস মাইনাসে কিন্তু প্লাস 7 এর হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 6 মাইনাস 3 এর হোল স্কয়ার। সো এটা 0 আর 6 মাইনাস 3 এর স্কয়ার মানে কত আলটিমেট 3 স্কয়ার আবার কি রুট মানে 3 আসবে এটা আমাদের। আর এটা হচ্ছে পি আর, এটা দৈর্ঘ্য বের করলে হচ্ছে 6 মাইনাস মাইনাসে প্লাস 7 এর হোল স্কয়ার আবার 6 মাইনাস 6 এর হোল স্কয়ার। তার মানে দেখো এটা হচ্ছে 13 এর স্কয়ার আবার রুট, তার মানে কি 13। ক্যালকুলেশন করলে এটা আসছে। দেখো একটা হচ্ছে 12, একটা হচ্ছে 3, এটা 13, এটা রুট ওভার 250। এখন বলো তো একটা বাহু কি সমান হয়েছে? একটা বাহু কিন্তু সমান হয়নি। তার মানে এটা বুঝতে পারছি যেটা অবশ্যই আয়ত, বর্গ, রম্বস বা সামুদ্রিক কিছুই কিন্তু হবে না। তার মানে এটা কি হতে পারে? এইবার আমাদের কাছে আরেকটা ব্যাপার কিন্তু চিন্তার বিষয়, সেটা হচ্ছে কি এটা ট্রাপিজিয়াম হয় কিনা। ট্রাপিজিয়ামের কিন্তু একটা আমাদের জানি শর্ত আছে যে বাহুগুলো কেউ সমান হয় না, কিন্তু জাস্ট এক জোড়া বাহু সমান হলেই কিন্তু সেটা ট্রাপিজিয়াম হয়। এক জোড়া বাহু সমান না, এক জোড়া বাহু সমান্তরাল হলে কিন্তু ট্রাপিজিয়াম হয়। তো এক জোড়া বাহু সমান্তরাল বলতে কি একই, দেখো সমান্তরাল কি, এই দেখো দুইটা, এটা সরলরেখা এটা সরলরেখা সমান্তরাল, কারণ কি দুইটা সমান দূরত্ব বজায় রেখে চলছে। যদি এরকম হয় তাহলে সমান্তরাল। কথা ক্লিয়ার? এখন সমান্তরাল বোঝার সিস্টেমটা কি, ধরো সাপোজ একটা সরলরেখা আর একটা সরলরেখা, এই দুটো সরলরেখা সমান্তরাল হবে, যদি হয় তাহলে অবশ্যই এই রেখার ঢাল এবং এই রেখার ঢাল এটা কিন্তু কি হবে সমান হবে। তার মানে দুইটা সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে বুঝবো সেই সরলরেখা দুটা সমান্তরাল। তো এখন আমাদের দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সমান্তরাল না, কারণ একসময় গিয়ে তারা মিশে যাবে। কিন্তু দেখো এইটা এবং এইটা কিন্তু সমান্তরাল হওয়ার চান্স আছে। তাহলে আমরা কি এই পিকিউ এর ঢাল বের করব এবং আর এস এর ঢাল বের করব। তাহলে আমাদের পিকিউ এর ঢাল লিখি, ঢাল পিকিউ সমান আমাদের সূত্র কি y2 মাইনাস y1 6 মাইনাস 6 ভাগ x2 মাইনাস x1 x2 মাইনাস মাইনাস প্লাস উপরে 0 নিচে হচ্ছে 12, উপরে 0 হলে নিচে যাই হোক না কেন উত্তর কত হয় আমাদের 0 হয়। আচ্ছা এবার ঢাল আমাদের এস আর, এটা ঢাল কি y2 মাইনাস y1 তাহলে -7 আর মাইনাস 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 আবার কি প্লাস, তাহলে -7 প্লাস 7 ভাগ কত তোমার হচ্ছে x2 মাইনাস x1 x2 6 মাইনাস 3, মানে উপরে 0 নিচে হচ্ছে 3, এটা ক্ষেত্রে কত 0। তার মানে দেখলাম যে চারটা বাহুর কোনো বাহু সমান না, কিন্তু ঢালগুলো এই যে তোমার পিকিউ এবং এস আর সরলরেখার ঢাল সমান্তরাল সমান, অর্থাৎ কি এই পিকিউ এবং এস আর সমান্তরাল লিখতে পারবো। অতএব পিকিউ এস আর সমান্তরাল, অতএব চতুর্ভুজ পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম। আশা করি আমরা বুঝতে পারছি যেটা কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এটা আশা করি আমরা সবাই ক্লিয়ার। খ নম্বর প্রশ্নটা কি সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপরে আসি, তাহলে আমরা দেখো চতুর্ভুজ হইলে কয় রকমের চতুর্ভুজ হবে কিনা আমরা ট্রাই করবো। হ্যাঁ বোঝার ট্রাই করবো 5টা, বর্গ, রম্বস, আয়ত, সামুদ্রিক আর ট্রাপিজিয়াম। আচ্ছা এবার গ নম্বর প্রশ্নটা কি বলছে, আমি গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নটা বলছে যে পিকিউ আর এস চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করুন। এই চতুর্থ চতুর্ভাগে যে অংশ আছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, আমাদের এটা আছে গ নম্বর প্রশ্নটা। গ নম্বর আমি শর্ট করে লিখতেছি, হ্যাঁ অত টাইম নষ্ট করতেছি না আমরা। গ নম্বর এটা। এখন চতুর্থ চতুর্ভাগ মানে কি, এটা হচ্ছে আমাদের জানি প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের চতুর্থ। আচ্ছা তাহলে এই চতুর্থ চতুর্ভাগে দেখো একটু খেয়াল করো, দেখো এই অংশটা কিন্তু আমাদের এই যে চতুর্ভুজটা ছিল সেই চতুর্ভুজের এই অংশটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো এটা কিন্তু দেখতে কেমন হয়ে গেল, এটার শীর্ষবিন্দুগুলো যদি আমরা নাম্বারিং করি, ধরো সাপোজ নাম দিলাম ধরো এ,
এই বিন্দুটা দিলাম হচ্ছে আমরা, এটা তো ও সবসময় হয় মূল বিন্দু, আর এটা ধরো আমরা দিলাম বি। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এটা কিন্তু এখন কি হয়ে গেল বলতো, এটা পঞ্চভুজ হয়ে গেল। তাহলে পঞ্চভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ যাই হোক না কেন, সেটার ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করার কৌশল আমরা জানি, সূত্র আমরা জানি। কথা হচ্ছে এদের বিন্দুর স্থানাঙ্কগুলো জানা লাগবে। দেখো এস বিন্দুর স্থানাঙ্ক জানি, আর এস জানি, কিন্তু এ ও বি এটা জানি না। এখন ও বিন্দুর স্থানাঙ্ক সবাই জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন পাচ্ছি না কাকে বলতো, আর পাচ্ছি না হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এই যে একটু আগেই কিন্তু আমরা এই বেসিক নিয়ে আলোচনা করছিলাম। এই বিন্দুটা হচ্ছে এই পি আর সরলরেখার, পি আর সরলরেখা যে সমীকরণ আছে, সেই সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করে। দেখো তো এই পি আর সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো, a,0। আমরা বলছিলাম পুরোটা সরলরেখা এক্স অক্ষকে a,0 বিন্দু ছেদ করে। আবার দেখো এই বি বিন্দুর স্থানাঙ্ক কত বলতো, কিউ এস সরলরেখাটা ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করে, তাহলে বি বিন্দু ছেদ করলে বি বিন্দুর স্থানাঙ্ক কত বলতো, 0,b। এখন আমাদের কাজ কি, এই যে এখানকার বি এবার এখানকার এটা বের করা। আমরা কিন্তু এটা শিখে আসছি অলরেডি কিভাবে করতে হয়। প্রথম কাজ কি, এই পি আর আর বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। সেই সমীকরণটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে, এখান থেকে এর মানটা বের করব। তাহলে পি আর সরলরেখার সমীকরণ আমি শর্টে লিখলাম, এত এর সমীকরণটা হচ্ছে কত, সূত্রে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বলতে আমরা ধরো 60, 6 ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান কত 6, তারপরে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মাইনাস মাইনাসে প্লাস, আর এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে দেখো আমাদের উপরে হচ্ছে ওয়াই মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 0। আর গুণ করে দিই আমরা, আর গুণ করলে দেখো আমাদের এই 13 ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু, এটার সাথে পুরোটা গুণ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই 13 তে গুণ দেখলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু কত, 0। 13 থেকে ভাগ 0, হ্যাঁ 0 ভাগ 13 মানে 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কত, 6। তাহলে এইটা হচ্ছে কি, এই পি আর সরলরেখার সমীকরণটা কত, এক্স ইকুয়ালস টু কত, 6। তাহলে এটাকে নাম দিলাম ধরো সাপোজ আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে বলবো যে মনে করি এই 1 নম্বর সমীকরণটি, মনে করি আমি একটা লিখে দিব, বাকিগুলো লিখবো না। মনে করি 1 নম্বর সরল রেখাটি এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে। অতএব a,0 বিন্দু দিয়ে 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমরা মান বসাই দিই। দেখো এক্স এর জায়গায় কত বসাবো, এ বসাবো। দেখো 1 নম্বর সমীকরণটা কি, এক্স ইকুয়ালস টু 6। দেখো এক্স এর জায়গায় কত বসাবো বলতো, এ বসাবো, আর ওয়াই জায়গায় 0 বসাবো। দেখো এখানে ওয়াই তো নাই, ওয়াই তো কিন্তু নাই, তার মানে কি এখানে এক্স এ ইকুয়ালস টু কত হয়ে যাবে বলতো, 6 হয়ে যাবে। তার মানে অতএব আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত, a,0 অর্থাৎ 6,0। তাহলে এটা হচ্ছে আমাদের 6,0। তাহলে যেভাবে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করছি, ঠিক সেইভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। অর্থাৎ কিউ এস সরলরেখার সমীকরণ বের করব। কিউ এস এর সমীকরণ সূত্র কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ ধরো এখানে 6 দিলাম। এবার এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এক্স মাইনাস এক্স ওয়ান মানে মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আর এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে। সো এখানে আমাদের আসছে ওয়াই মাইনাস সিক্স, এক্স প্লাস সিক্স, আর এখানে 13 ডিভাইডেড এখানে কত, -9। এখন আমাদের ক্যালকুলেশন করা লাগবে, আবার একটু করি আমরা, দেখি কি আসে আমাদের। ধরো আমরা একবারে গুণ করে দিই, এই 13x প্লাস 3 6 18, 6 কে 6 আর 1 7 ইকুয়ালস টু -9y প্লাস 6 নাম কত 1। তাহলে আমাদের এটা হচ্ছে 13x প্লাস 9টা y, আর এটা থেকে আসলে বিয়োগ হবে, বিয়োগ হলে আমাদের হচ্ছে 4 আছে কত, 8 হবে, 4 24 ইকুয়ালস টু 0। সো এবার এটা 2 নম্বর সরলরেখা দিলাম। তাহলে আমরা মনে করি 2 নম্বর সরলরেখা, এটা y অক্ষকে ছেদ করছে, y অক্ষকে, এটা b, এটা হচ্ছে 0, b বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে b, এটা 0, b বিন্দু দিয়ে 2 নম্বর সরলরেখা সিদ্ধ হবে। অর্থাৎ আমাদের এই 13x প্লাস 9y প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে 13x এর জায়গায় 0, এই যে x এর জায়গায় 0, আর 9y জায়গায় b প্লাস 24 ইকুয়ালস টু 0।
তাহলে এটা আমাদের হচ্ছে 0 প্লাস 9b ইকুয়ালস টু -24 বা b ইকুয়ালস টু -24/9 বা কাটার যায় আমাদের 6 দিয়ে 3 দিয়ে, তাহলে 3 8 24 3 3 9, তাহলে আছে -8/3। এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা এ বিন্দু বি বিন্দু এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়। এটা বের করতে পারবো আশা করি আমরা। এখন আমাদের কাজ কি, এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করা। তাহলে পঞ্চভুজ এই দেখো আমরা কিন্তু ঘড়িকাটা বিপরীত দিকে নিব। হ্যাঁ, আমরা প্রথমে এ থেকে শুরু করবো। তাহলে এ ও বি এস আর ও, আর এ ও বি এস আর সমান সমান ক্ষেত্রফল সূত্র কি, হাফ। প্রথমে x1 অর্থাৎ 6, x2 0, x3 0, তারপর আমাদের x4 3, x5 6, আবার ধরো x1 অর্থাৎ কত 6, ঠিক আছে। y1 কত 0, এটা কত 0, ঠিক আছে। y1 0, এটা আছে কত -8/3, তারপর হচ্ছে কত আমাদের -7, তারপর কত আবার হচ্ছে -7, লাস্টে কত আবার 0। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এই ক্যালকুলেশনটা কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের হাফ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে এটার সাথে গুণ, 6 0 0, আর এটা হচ্ছে আমাদের এটাও 0 -0 প্লাস 0 দিই, আর আছে এটাও কত 0 আমাদের, আর এটা দেখো আমাদের প্লাস হয় 3 7 21 -21, -21, আর 6 0 কত আমাদের 0। তবে দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম ভাবে গুণ করবো আমরা। এটা গুণ করলে হচ্ছে 0, সব মাইনাস হয়, 0 0 0 -0, আবার এটা গুণ হবে, গুণ হলে কিন্তু দেখো -8/3 × 3, এটা কাটা যাবে, তাহলে থাকবে কি আমাদের -8, কিন্তু সূত্রে আবার মাইনাস আছে, মাইনাস মাইনাসে +8 হবে। আর এটা হচ্ছে আমাদের 6 7 42, -42 মাইনাস মাইনাসে +42, আবার দেখো 6 7 42, এটাও কিন্তু -42 +42 হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে আমাদের 42 42 হচ্ছে 84, 84 -21, তাহলে আমাদের হাফ 3, আর হচ্ছে আমাদের 6, তার মানে আমাদের দাঁড়াচ্ছে 63/2 বর্গ একক। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ঢাকা বোর্ডের যে 2024 সালে যে প্রশ্নটা আসছে সেটা কিভাবে সমাধান করতে হবে। তো আমরা এই প্রথমের দিকে যে দুইটা আমরা টপিক একটু ভালো করে শিখে নিয়েছি, সেগুলো কিন্তু আমরা প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখে ফেললাম যে কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে। আমরা নেক্সট টাইপের প্রশ্ন যখন আরো প্রশ্ন করব, সলভ করব, তখন দেখবো এরকম টাইপের প্রশ্ন আরো পাচ্ছি। তো চলো আমরা দেখি পরবর্তী প্রশ্নটা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায়। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী সৃজনশীলটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর। রাজশাহী বোর্ড 24-এ আমাদের প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে, পি কিউ আর একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, আর 2 নম্বরে 4টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। প্রথম ক নম্বর বলছে পি কিউ এর ঢাল কত। দেখো ঢাল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সবাই জানি। তাহলে পি কিউ এর ঢাল হচ্ছে পি কিউ এর ঢাল সমান y2 - y1। তাহলে এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখে নিই এখানে যে 2, -3, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 7, -3। তো ঢাল কত হবে, এখানে যে y2 - 1 - y1, মানে মাইনাস মাইনাসে কি হবে বলতো প্লাস, x2 - x1, তো -3 + 3 0, আর নিচে হচ্ছে 5। আমরা জানি উপরে 0 হইলে নিচে যাই হোক না কেন উত্তর কত হয় 0। তার মানে পিকিউ সরলরেখার ঢাল কত আমাদের 0। তো আশা করি এটা পারবো সবাই আমরা। এটা হচ্ছে ক নম্বরে আসছে, এটা খুবই সহজ। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী খ নম্বরে যাই। বলতে দেখাও যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, এই পি বিন্দু কিউ বিন্দু এবং আর বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা প্রথমে এখানে বিন্দুগুলো স্থাপন করি, রাফলি আমরা আঁকবো। অবশ্যই কিন্তু অঙ্ক করার সময় এগুলো এঁকে নিব আমরা। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে পি বিন্দুর স্থান হচ্ছে 2, -3, 1 2 -3 1 2 3, ধরো এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের পি বিন্দু লিখলাম। এরপর হচ্ছে কিউ বিন্দু 7, -3 7, তো 1 2 3 4 5 6 7, -3 1 2 3, মানে আমাদের এই যে এই বরাবরই কিন্তু চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কিউ বিন্দু। আর বিন্দুটা হচ্ছে কত আমাদের 2, 3 উপরে 1 2 3, ধরো এটা হচ্ছে আমাদের আর বিন্দু, এটা হচ্ছে 2, 3, এটা হচ্ছে 7, -3, আর এটা হচ্ছে আমাদের 2, -3। সো এইবার আমাদের দেখো এই তিনটা বাহু বিন্দু দিয়ে যদি আমরা ত্রিভুজটা গঠন করি, ত্রিভুজটা দেখতে কেমন হবে, এই যে আমাদের ত্রিভুজটা হবে
ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ত্রিভুজটা দেখতে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মতোই লাগতেছে, তাই না? তাহলে এই ত্রিভুজের আমরা হচ্ছে সমকোণী কিনা এটা যাচাই করবো কিভাবে, দেখো খুবই সহজ। সেটা হচ্ছে কি, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু বের করবো, বের করার পরে যেটা সব থেকে বড় বাহু সেটার বর্গ ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান হয় কিনা সেটা দেখবো। তার মানে দেখো আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় কিনা। এখানে সব থেকে বড় বাহু অতিভুজ আমরা জানি, তাহলে অতিভুজ স্কয়ার সমান এই দুইটা বাহুর স্কয়ারের সমান হয় কিনা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে ধরো আর কিউ বের করা। তা আর কিউ বের করার সূত্র কি, রুট ওভার y2 মাইনাস y1, দেখো এটা মাইনাস এটা, তাহলে -3 এর স্কয়ার প্লাস x2 মাইনাস x1, 7 মাইনাস 2 এর হোল স্কয়ার। সো এখানে আমাদের হচ্ছে -6, আচ্ছা -6 এর স্কয়ার 36 আমরা জানি, আর 5 এর স্কয়ার 25। সো আমাদের এটা, তো আমাদের এটা যোগ বিয়োগ করলে আসে 1 হাতে থাকি হচ্ছে 1, এই যে রুট ওভার 61। তো রুট ওভার 61 আমাদের কি, দেখো তো এটা কার মান, এটা আর কিউ এর ভ্যালুটা পাইলাম আমরা। আচ্ছা এরপরে আমরা দেখি অপর দুইটা বাহুর দৈর্ঘ্য দেখি কি কি আসে আমাদের। প্রথম হচ্ছে আমরা কি পিআর বের করবো, ধরো পিআর এর সূত্র কি y2 মাইনাস y1, সূত্র আমাদের y2 হচ্ছে -3 এই দেখো y2 মাইনাস y1 এর হোল স্কয়ার প্লাস x2 হচ্ছে কত 2 মাইনাস x1 অর্থাৎ 2 এর হোল স্কয়ার। তারপরে দেখো -3 আর -6 এর স্কয়ার কত আমাদের 36, আমরা জানি 36 এর আবার কি রুট, তো 36 এর রুট করলে কথা আমাদের শুধু 6 হয়। আর আমাদের আরেকটা আছে পিকিউ বের করে দেখি আমরা, পিকিউটা কি আসছে আমাদের y2 মাইনাস y1 -3 -3 মানে কি মাইনাস মাইনাসে প্লাস এর হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 7 মাইনাস 2 এর হোল স্কয়ার। তার মানে হচ্ছে আমাদের এটা 0 আর এটা 5 এর স্কয়ার 25। দ্যাট মিন্স আমাদের হচ্ছে কত, এটা আমাদের দেখো আমরা একটা, আচ্ছা এটাকে করলে কত আসছে আমাদের 6 আসছে, ওইটা এটা আসছে কত 5। তো এখন আমরা দেখবো এই দুইটা বাহুর স্কয়ার এটা স্কয়ারের সমান হয় কিনা। হ্যাঁ এখন আমরা দেখবো যে পি আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার কত আসে দেখি আমরা। পি আর হচ্ছে কত আমাদের 6 এর স্কয়ার, পি কিউ আসছে কত 5 এর স্কয়ার, তাহলে 6 এর স্কয়ার 36 আর 5 এর স্কয়ার হচ্ছে 25, তো এটা করলে হচ্ছে আমাদের 61। আবার আমরা যদি এই যে আর কিউ সবচেয়ে বড় বাহুটা আর কিউ এর স্কয়ার করি, তাহলে কত আসছে আমাদের রুট ওভার 61 এর স্কয়ার, তার মানে কত আমাদের 61। তাহলে বলবো যেহেতু আর কিউ স্কয়ার সমান পি আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, অতএব পি কিউ আর বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু নির্দেশ করে। আশা করি বুঝতে পারছি। প্রথমে কাজ হচ্ছে কি ছবিটা সুন্দর করে আঁকাবা, তারপরে তোমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য আর কিউ পি আর এবং পি কিউ বের করবা। বের করার পরে তোমরা দেখবা ছোট দুইটা বাহু, সেই দুইটা বর্গের সমষ্টি কত, সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি আমরা করলাম। এরপরে সব থেকে বড় বাহুর বর্গের বর্গ করবা, দেখবা যে ওইটা সমান হয় কিনা, যদি হয় তাহলে বলবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছি আশা করি। এরপরটা চলে যাই আমরা, পরের প্রশ্নটা বলছে আমাদের 2 নম্বরের দেওয়া যে সমীকরণ 4টা আছে, উদ্দীপকে দেওয়া 2 নম্বরে যে 4টা সমীকরণ দেওয়া আছে, দেখো একটা সমীকরণ x + 3y = 13, x + y = 3, x + y = 5 আর y = 3, এই 4টি সরলরেখার সমীকরণ। এই 4টা সরলরেখা দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, এই 4টার কিন্তু একটা ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো কিভাবে আঁকতে হয়, দেখো একটু শিখে নিই আমরা। ছবি আঁকা নিয়ে কিন্তু আমাদের প্রথম ক্লাসে প্রচুর আলোচনা হয়েছে, তোমরা কিন্তু এটা দেখতে পারো, আর নাও যদি দেখো তোমরা একটু এখন মনোযোগ দিলেও কিন্তু এটা বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে কি, আমরা ছবি আঁকতে গেলে সবসময় আমাদের y = mx + c এই ফরম্যাটে আমরা সাজাবো, যে কোনো সমীকরণকে আমরা এই ফরম্যাটে সাজাবো আগে। আমাদের 1 নম্বর সমীকরণটা হচ্ছে x + 3y = 13। তো এটাকে আমাদের কাজ হচ্ছে কি, y-টাকে শুধু এদিকে রাখবো, বাকি সবগুলো ওদিকে নিয়ে যাবো, x-টা ওদিকে গেলে কি -x + 13। আচ্ছা এরপরে y-টা সিঙ্গেল হবে, তার মানে y-এর সাথে 3 আছে, সবাইকে 3 দ্বারা ভাগ করে দিব। তার মানে এটা হচ্ছে y, এটা হচ্ছে 3 দ্বারা ভাগ করলে -1/3 * x, দেখো এখানে সহগ তো 1 আছে নাকি, 1/3 লিখলাম, আর এটা হচ্ছে কত আমাদের 13/3, ধরো এটা আমাদের 1 নম্বর দিলাম। আচ্ছা এরপরে আবার এটা ছবি আঁকবো আমরা প্রথমে, তারপর আমরা দেখো আবার 2 নম্বরটা যদি নিই, 2 নম্বরটা হচ্ছে আমাদের কত x + y = 3, x + y = কত আমাদের 3, তাহলে আমাদের এখানে শুধু y = কত -x + 3, এটা ধর আমাদের 2 নম্বর হলো। আচ্ছা আবার x + y = 5, 3 নম্বর সমীকরণে দেওয়া আছে x + y = 5, তাহলে আমরা লিখবো তো y = -x + 5, এটা ধর আমাদের 3 নম্বর হলো। এরপরে দেখো আবার আমাদের লাস্ট ওয়ান যেটা, হ্যাঁ আমাদের লাস্ট ওয়ান যেটা y = কত দেওয়া আছে 3, এটা আমাদের সুন্দর করে সাজানোই আছে। তো এই 4টা সমীকরণ আমরা এখন ছবিটা আঁকানোর চেষ্টা করি।
প্রথম কথা হচ্ছে দেখো যে তোমার এই যে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, এই দেখো সি, হ্যাঁ 13/3, তো 13কে 3 দ্বারা ভাগ করলে আমাদের মানটা কি 4-এর থেকে একটু বেশি আসবে, আমরা জানি 4-এর থেকে একটু বেশি আসবে। তাহলে 4-এর থেকে বেশি আসলে আমরা উপরের দিকে 4 ঘর যেহেতু প্লাস, আমরা কি 1 2 3 4, ধরো আমরা একটু বড় বড় করে নিই, ধরো 1 2 3 4 একটু বড় করে নিলাম, হ্যাঁ যাতে আমাদের মানগুলো সহজ আসে। এটা আছে 1, এটা হচ্ছে আমাদের ধরো 2, এটা হচ্ছে আমাদের 3, এটা 4, হ্যাঁ এটা বোঝার সুবিধার্থে এটা নিলাম আমরা। আচ্ছা এইখানে আমরা ছেদ করবে এই 1 নম্বর সমীকরণটা এই বিন্দুতে যাবে এবং তার ঢাল হচ্ছে কত -1/3। আমরা বলছিলাম এরকম ক্ষেত্রে আমরা রাফে, আমরা তো অবশ্যই রাফে ছবিটা আঁকবো, তারপর আমরা এখানে জাস্ট সরাসরি আঁকিয়ে দেবো যে ছবিটা তোমার চিত্র দেখতে কেমন হবে। তো বলতে ঢাল হচ্ছে -1/3, মাইনাস মানে কি দ্বিতীয় অক্ষ থেকে শুরু হবে, দ্বিতীয় কক্ষপথ মানে দ্বিতীয় চতুর্ভাগ থেকে হবে, হ্যাঁ ছবিটা আঁকতে হবে দ্বিতীয় চতুর্ভাগ থেকে, প্লাস মানে প্রথম চতুর্ভাগ থেকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ থেকে আমরা জানি -1 হইলে হচ্ছে এরকম, -1 হলে একদম ঠিক মাঝামাঝি দিয়ে যাবে, কিন্তু -1 থেকে দেখো 1/3 সংখ্যাটা ছোট, আমরা কি নিচ দিয়ে যাবে, আরো কি যাবে নিচ দিয়ে, তার মানে এই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটা। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণটা আমরা ছবিতে আঁকাই ফেললাম। তো এইটা কাজটা করবা কি তোমরা, এটা অবশ্যই তোমরা আগে রাফে করবা, রাফে করে জাস্ট তোমরা আইডিয়া করে এখানে আমাদের আছে অঙ্ক যেখানে করবো সেখানে আমরা ছবিটা আঁকিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ আমাদের। আচ্ছা গেল, এরপর আমরা 2 নম্বরটা দেখি, বলছে -x + 3। আচ্ছা +3 মানে কি উপরে 3 ঘর, 1 2 3, 3 ঘর। এবার কথা হচ্ছে এইখানে থাকবে, কিন্তু x এর সহগ কত দেখো কিছু নেই মানে কি -1, তার মানে কি ঢাল হচ্ছে মাইনাস মানে কি দ্বিতীয় চতুর্ভাগে, -1 মানে কি একদম ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানি ঠিক মাঝ বরাবর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা গেল আমাদের 2 নম্বরটা। এরপরে আমাদের 3 নম্বরটা কি বলছে যে -x + 5, তাহলে 1 2 3 4 এর থেকে একটু বেশি ছিল এটা ধরো, হ্যাঁ একটু বেশি ছিল আমরা জানি, এটা 4 ধরে নিছে, আর 5 হচ্ছে আমাদের এইখানটাতে, এইখানটাতে 5, তো 5 এই বিন্দুতে যাবে 3 নম্বর সমীকরণটা, আর ঢাল কত -1, তো ঢাল যদি -1 হয় তাহলে আমরা আবার জানি ঠিক মাঝামাঝি কিন্তু চলে যাবে। আর দেখো একটা জিনিস খেয়াল করো, যেহেতু এই 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটারই ঢাল কিন্তু কত -1, এই জন্য এরা দুইটা কি বলতো সমান্তরাল হবে, এরা কিন্তু দুজনেই সমান্তরাল হবে। আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। এরপর দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসান 10 মিনিট বসো, 5-7 মিনিট বসো আসছে। আচ্ছা দেখো এরপরে আমাদের 4 নম্বর সমীকরণটা কি, 4 নম্বর y = 3, y = 3 মানে এটা কিন্তু x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে y এর মান কত 3, উপরের দিকে কত হচ্ছে বলো তো 1 ঘর 2 ঘর 3 ঘর যাব আমরা, হ্যাঁ 3 ঘর যাব, তাহলে এই ধরো 3 ঘর এখানে যদি হয় তাহলে আমাদের এটা হচ্ছে সমান্তরাল x অক্ষের সমান্তরাল, এই যে আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সরলরেখা। এখন বলছে যে এই 4টা সরলরেখা দ্বারা গঠিত চতুর্ভুজ, দেখো এই যেটা ছেদ বিন্দু দেখো তো এই জায়গাটা দেখা যায় কিনা, এটা দিলাম এ, এই যেটা ছেদ বিন্দু দেখো তো এটা আছে দেখা যায় কিনা আমাদের, এটা দিলাম বি, এটা ছেদ বিন্দু দেখো তো এটা দিলাম সি, এবং এই একটা ছেদ বিন্দু দেখো এটা দিলাম ডি। অর্থাৎ এই যে অংশটুকু এই 4টা সরলরেখা দ্বারা গঠিতই কিন্তু চতুর্ভুজটাকে নির্দেশ করতেছে। তাহলে আমাদের এই এ বি সি ডি আমরা যে নাম দিলাম, এই এ বি সি ডি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করলেই কিন্তু আমাদের কাজ শেষ। এখন এই ছবি আঁকানোর জন্য জাস্ট এইগুলো কিন্তু লিখছি আমি, এগুলো কিন্তু তোমাদের লিখে দেখানো লাগবে না, তোমরা এইগুলো পুরোটা রাফে করবা, রাফে করে ওই যে ছবিগুলো দেখছো ছবিগুলো আঁকাইছো সেই ছবিগুলো জাস্ট এভাবে আঁকাই দিবা। আর সমীকরণ তোলার সময় তুমি কি করবা, সমীকরণ তোলার সময় যেভাবে সমীকরণ দেওয়া আছে সেভাবে সমীকরণ লিখবা। অর্থাৎ x + 3y = 13, এটা হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে x + y = 3, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। x + y = আমাদের 5, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আর y = 3, এটা হচ্ছে আমাদের 4 নম্বর, ঠিক আছে। এরপরে দেখো আমরা বলছিলাম এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু দ্বারা গঠিত এটা হচ্ছে আমাদের চতুর্ভুজটা। আমাদের কাজ কি জানো, এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করা লাগবে, এই 4টা বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করা কত সহজ দেখো, আমি তোমাদের বলি। এই এ বিন্দুটা দেখো দুইটা সরলরেখার ছেদ বিন্দু না, আমরা জানি কি দুইটা সরলরেখার ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করা যায়, দুইটা সরলরেখা সমাধান করলে কিন্তু নির্ণয় করা যায়। অতএব আমাদের দেখো এ বিন্দুটা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার ছেদ বিন্দু, তার মানে আমাদের 1 আর 2 সরলরেখা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। তো দেখো আমাদের অপনয়ন করতে গেলে কি, দেখো এখানে x আছে এখানে x আছে, তাহলে আমাদের 1 থেকে 2 বিয়োগ করলে হবে, তাহলে 1 বিয়োগ 2 করে পাই। 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি আসে দেখো, x + 3y = 13, x + y = আমাদের 3। তো যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে
এই যে আমাদের এক্স এক্স কাটা থাকতেছে এখানে 2y = 10 বা আমাদের y = কত আমাদের কত 5। তাহলে y এর মান যদি 5 হয় তাহলে y এর মান যে কোনো সমীকরণ বসাই দিয়ে আমরা 2 এ বসাই, y এর মান 2 এ বসিয়ে তো এই 2 নম্বর সমীকরণে বসাইলে দেখো আমাদের x + y এর জায়গায় কত 5 = কত 3, তার মানে কি x = কত -2। অতএব a বিন্দুর স্থানাঙ্কটা কত বলতো, a বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x এর মান হচ্ছে -2 আর আমাদের y এর মান কত বলতো, y এর মান হচ্ছে 5। তাহলে আমরা a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমি এখানে এগুলো সবগুলো লিখে রাখি, a হচ্ছে -2, 5। আচ্ছা a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এই যেভাবে করছি আমরা এভাবে দেখি আরেকটা বের করা যায় কিনা। এবার দেখো বি বিন্দু, বি বিন্দুটা কি, বি বিন্দুটা কিন্তু 4 নাম্বার এবং 2 নাম্বার এই সরলরেখার ছেদ বিন্দু। তাহলে এই দুইটা সরলরেখা আমরা কি করব, সমাধান করব। দেখো এটা তোমার এটা লিখে রাখবো, আমার যেহেতু জায়গা নেই আমি মুছে দিলাম। এবার আমাদের কাজ কি, এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বি বিন্দু কি 4 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে আমাদের লিখবো যে দেখো এই দেখো 4 নাম্বার অলরেডি কিন্তু y এর মান বের করা আছে, তাহলে 4 এর মান যদি আমরা 2 এ বসাই দিই, মানে y এর মান যদি 2 এ বসাই তাহলে কি আমাদের x এর মান চলে আসবে না বলতো। তাহলে লিখবো 2 ও 4 হতে পাই। তো প্রথম কথা হচ্ছে কি y = কত 3, y এর মান 2 এ বসাই, 2 এ বসিয়ে, তা 2 এ যদি বসাই তাহলে আমাদের হচ্ছে তোমার x + 3 = 3, তার মানে আমাদের x = কত 0। তার মানে বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত এখানে 0,0,3, 0,3। তাহলে আমাদের এখানে বি বিন্দু হচ্ছে 0,3। আচ্ছা এটা গেল আমাদের দ্বিতীয়টা। এরপরে দ্বিতীয় বিন্দুটা গেল, এবার তৃতীয় বিন্দু সি বিন্দু। সি বিন্দুটা দেখো এটা কিন্তু 4 নাম্বার এবং 3 নম্বরের ছেদ বিন্দু। তাহলে বলবো এখানে 3 ও 4 হতে পাই, 4 হতে পাই, হ্যাঁ এটা লিখে দিবা। তো এখানে y = কত জানি আমরা অলরেডি 3, 4 নম্বর থেকে। তাহলে y এর মান 3 এ বসাবো, 3 এ বসিয়ে, ঠিক আছে 3 এ বসিয়ে। তো এবার দেখি 3 এ কি, 3 হচ্ছে x + y জায়গা কত বসাবো 3 = কত 5, তার মানে x = কত আসছে আমাদের 2। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, সি বিন্দু 2,3। আচ্ছা এরপরে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করতে যাই আমরা, সেক্ষেত্রে ডি বিন্দুটা কোন কোন দুইটা বিন্দু ছেদ বিন্দু বলতো। এটা হচ্ছে এই যে 3 আর এই যে 1। তাহলে আমাদের 3 আর 1, 1 আর 3 থেকে কিভাবে করবো বলতো, 1 থেকে 3 বিয়োগ করি, 1 বিয়োগ 3 করে। তাহলে দেখো আমাদের x + 3y = 13 আর এটা হচ্ছে আমাদের x + y = 5। সো বিয়োগ যদি করি, বিয়োগ করলে আমাদের হচ্ছে এটা কাটা, তাহলে 2y = আমাদের কত 8। তাহলে আমাদের y = কত বলতো 4। অতএব y এর মান আমরা কিসে বসাবো বলতো, y এর মান আমরা বসাবো কত, 3 এ বসাই দাও। 3 এ বসালে 3 এ বসিয়ে, 3 এ বসিয়ে তাহলে আমাদের x + y জায়গা কত 4 = কত 5 বা x = কত আমাদের 1। অর্থাৎ আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমরা হচ্ছে কত 1,4, 1,4। এখন তোমরা বলো আমাকে যে তোমরা যদি এ বি সি ডি একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু জানো, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল বের করা সম্ভব কিনা, তোমরা বের করতে পারবা কিনা। এটা কিন্তু খুবই সহজ। তো আমরা কি করব, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ। আমরা জানি প্রথমে x1 নিব, x2 x3 x4 আবার x1। তাহলে x1 হচ্ছে আমাদের -2, x1 x2 x3 x4 x4 আবার কত x1, x1 বলতে কত আবার -2, আবার y1 5 3 আমাদের হচ্ছে 3, তারপর হচ্ছে কত আমাদের 4, তার লাস্টে কত আমাদের 5। তো এইটা হচ্ছে আমাদের মানগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ, আর এখানে হচ্ছে আমাদের -6, এটা গুণ এটা গুণ এটা গুণ, হ্যাঁ। তাহলে এটা আছে +0 +8 +5, আর সব মাইনাস হবে আমরা জানি, 5 এটা 0 আর এটার সাথে এগুলোর সাথে এগুলো গুণ, হ্যাঁ এটা তোমরা সবাই জানো আশা করি কি গুণটা। তাহলে 3 3 গুণ কত 6, আর এই 3 কে 3 আর এই দেখো -8 মাইনাস মানে কি +8, ঠিক আছে আমাদের হাফ। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো আমরা একটু প্লাসগুলো চিন্তা করি, 8 আর 5 13, 13 আর 8 আমাদের হচ্ছে কত 21, 13 আর 8 হচ্ছে 21। 21 থেকে আমাদের বাদ যাচ্ছে কত, ধরো এখানে প্রথমে 3 আমরা লিখে নিই, 21 6 6 12, 12 আর 3 15, তাহলে আমাদের হাফ ইন্টু এটা থেকে বিয়োগ করলে হচ্ছে আমাদের কত হয়, আমাদের হয় 6, মানে কত 3 বর্গ একক। এইটাই হচ্ছে আমাদের এই যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা। তা আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা এই 4টা সরলরেখা দেওয়া থাকলে সেই 4টা সরলরেখার
কে ব্যবহার করে আমরা প্রথমে একটা চতুর্ভুজ তৈরি করব এবং সেই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু কিভাবে বের করব এবং সেই বিন্দুগুলো ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমরা পরবর্তী সৃজনশীলটা দেখে নিই।